হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল বায়নি নির্মল নিট। আমি নির্মল ঘোষ, অ্যান অ্যাসিস্ট্যান্ট পোস্ট গ্র্যাজুয়েট টিচার অফ বায়োলজিক্যাল সায়েন্স। তোমরা যারা নিট এক্সামিনেশনের জন্য প্রিপারেশান নিচ্ছ, তোমরা জানো যে জেনেটিক্স একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, এবং তার সাথে সাথে তোমরা যারা ক্লাস 12-এ পড়ছো, তো তাদেরকেও আমি বলছি যে জেনেটিক্স বায়োলজিক্যাল সায়েন্সে একটা গুরুত্বপূর্ণ পার্ট। জেনেটিক্স থেকে কিন্তু বিভিন্ন রকমের প্রশ্ন দেওয়া হয়, এবং জেনেটিক্স একটা কনসেপচুয়াল অংশ, খুব বোঝার ব্যাপার জেনেটিক্স। তো সেই জন্যই ক্লাস 12-এর নিটের ক্লাস আমি শুরু করছি জেনেটিক্স দিয়ে। এবং যখন জেনেটিক্স পড়বে, প্রধানত 3টে পার্টে জেনেটিক্স পড়ার চেষ্টা করবে। এই প্রথম যে পার্ট আছে সেটা ক্লাসিক্যাল জেনেটিক্স। এক্ষেত্রে মেন্ডেলের বিভিন্ন ওয়ার্ক স্টাডি করা হয়, এর সাথে সাথে লিঙ্কেজ, সেক্স ডিটারমিনেশন, মিউটেশন, সিনড্রোম ইত্যাদি পড়াশোনা করা হয়। এবং তার সঙ্গে সঙ্গে জেনেটিক্সের আরও একটা পার্ট আছে, তো সেটা হচ্ছে মলিকুলার বায়োলজি। মলিকুলার বায়োলজিতে প্রধানত ডিএনএ রিলেটেড বিভিন্ন বিষয় পড়ানো হয়, ঠিক আছে, বা পড়াশোনা করা হয়। আমরা জানি যে ডিএনএ ইজ দ্য জেনেটিক মেটেরিয়াল, এবং ডিএনএই প্রধানত ট্রান্সমিটেড ফ্রম জেনারেশন টু জেনারেশন। এবং সেই জন্য মলিকুলার বায়োলজিতে প্রধানত ডিএনএ রিলেটেড বিষয় বলতে সেন্ট্রাল ডগমার বিভিন্ন প্রসেস, রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, তার সাথে সাথে হিউম্যান জিনোম প্রজেক্ট ইত্যাদি পড়াশোনা করা হয়। এরপরেই জেনেটিক্সের যে পার্ট আছে, তো সেটাই হচ্ছে বায়োটেকনোলজি। এক্ষেত্রে প্রধানত ডিএনএকে আমরা এক্সপেরিমেন্টালি কীভাবে ব্যবহার করব, যেমন উন্নত ধরনের ফসল আমরা কিভাবে তৈরি করব, বিটি ক্রপ কিভাবে তৈরি করব, ঠিক আছে, এর সাথে সাথে কিভাবে আমরা জিনকে ক্লোন করব। তো এই রকম 3টে পার্টে প্রধানত আমাদেরকে জেনেটিক্স পড়তে হয়। জেনেটিক্স যখন তুমি পড়বে, একটু ধীরে ধীরে পড়তে হবে, এবং প্রত্যেকটা অংশ কিন্তু তোমাকে খুব ভালোভাবে বুঝে বুঝে পড়তে হবে। আমি আমার চ্যানেলে এনসিইআরটি থেকেই প্রধানত তোমাদের পড়াবো। দেখতে পাচ্ছ এখানে এনসিইআরটি বই আছে, তো এনসিইআরটি থেকেই প্রধানত তোমাদেরকে পড়াবো। এর সাথে সাথে কিছু এক্সট্রা ইনফরমেশনও তোমাদেরকে দেবো। তো জেনেটিক্সের প্রত্যেকটা পার্ট বা এই জেনেটিক্সের এই যে চ্যাপ্টার আছে, আমি ছোট ছোট করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। এবং তোমরা যদি ওয়ান শট ভিডিও দেখতে চাও, তাহলে আমার অনলাইন লাইভ ক্লাসের যে ভিডিওগুলো আমি আপলোড করি সেখানে চলে যাবে। আমি আমার নোটস থেকে টোটাল চ্যাপ্টার আমি আলোচনা করে দেবো। চ্যাপ্টার আছে, প্রথম যে চ্যাপ্টার আছে, তো সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স অ্যান্ড ভেরিয়েশন, ঠিক আছে, প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স অ্যান্ড ভেরিয়েশন। তো প্রথমেই আমাদেরকে জানতে হবে এই যে ইনহেরিটেন্স এবং ভেরিয়েশন কাকে বলে। দেখো, আজকের ক্লাসে আমরা মেনলি যে অংশগুলো পড়বো তোমাদেরকে বলে দিই। তো সেটা হচ্ছে একদম ইন্ট্রোডাকশান, মানে জেনেটিক্স কাকে বলে, এবং তার সঙ্গে সঙ্গে এক্ষেত্রে ইনহেরিটেন্স কাকে বলে এবং ভেরিয়েশন কাকে বলে, এটা যেমন দেখব। এর সাথে সাথে মেন্ডেলের এক্সপেরিমেন্ট। মেন্ডেলের এক্সপেরিমেন্ট কিন্তু বায়োলজিক্যাল সায়েন্সে একটা ব্রেক থ্রু, ঠিক আছে। তো সেই জন্য মেন্ডেল কীভাবে এক্সপেরিমেন্ট করেছিলেন, পি প্ল্যান্টের ওপর কেমনভাবে তিনি এক্সপেরিমেন্ট করেছিলেন, তো সেটাই প্রধানত আমরা বুঝবো মেন্ডেলের এক্সপেরিমেন্ট। এরপরে আমরা মোনোহাইব্রিড ক্রস, ডাইহাইব্রিড ক্রস ইত্যাদি এগুলো আমরা পরে ধীরে ধীরে বুঝবো, ঠিক আছে। তো এক্ষেত্রে এনসিইআরটিতে যেটা বলছে যে হ্যাভ ইউ ওয়ান্ডার্ড হোয়াই অ্যান এলিফ্যান্ট অলওয়েজ গিভস বার্থ অনলি টু এ বেবি এলিফ্যান্ট। একটা এলিফ্যান্ট সবসময় যার জন্ম দেয় সেটা বেবি এলিফ্যান্টের জন্ম দেয়। হোয়াই এ ম্যাঙ্গো সিড ফর্মস অনলি এ ম্যাঙ্গো প্ল্যান্ট অ্যান্ড নট এনি আদার প্ল্যান্ট। তাহলে তুমি কি আশ্চর্য হও যে কেন একটা এলিফ্যান্ট থেকে একটা এলিফ্যান্টই তৈরি হয়, একটা ম্যাঙ্গো বীজ থেকে কেন একটা ম্যাঙ্গো ট্রি তৈরি হয়। অ্যান্ড গিভেন দ্যাট দে ডু আর দ্য অফস্প্রিং আইডেন্টিক্যাল টু দেয়ার পেরেন্টস। তার মানে এখানে যে কথাটা বলা হচ্ছে যে প্রত্যেকটা সন্তান তাদের বাবা মার সঙ্গে তাদের মিল থাকে। অর ডু দে শো ডিফারেন্সেস ইন সাম অফ দেয়ার ক্যারেক্টারিস্টিক্স। হ্যাভ ইউ ওয়ান্ডার্ড হোয়াই the siblings sometimes look so similar to each other or sometimes even so different, ঠিক আছে। এই যে অংশটা আছে, এই অংশটা পড়লেই তুমি ইনহেরিটেন্স এবং ভ্যারিয়েশন কাকে বলে সেটা ভালো করে বুঝতে পারবে, ঠিক আছে। তাহলে এই যে চ্যাপ্টার আছে, আগে প্রথমে নাম দেখে নাও, বা নাম দেখে আগে বোঝো। তো ইনহেরিটেন্স এবং ভ্যারিয়েশন বলতে প্রধানত আমরা কাকে বলি, ঠিক আছে। ধরে রাখো এখানে একটা ফাদার আছে, সুতরাং আমি একটু ছবি আঁকছি। সো ফাদার আর মাদার, রাইট। এবং এই ফাদার এবং মাদার থেকে যে সন্তান তৈরি হচ্ছে, দেখো যেহেতু এটা মানুষ, তাহলে আমি মানুষের মতোই সন্তান আঁকছি। তাহলে দেখো এক্ষেত্রে তাদের যে অফস্প্রিং তৈরি হচ্ছে, এই অফস্প্রিংকেই আমরা বলবো সন্তান। তাহলে এরা কিন্তু মানুষের সন্তান, প্রধানত কী হবে, মানুষের সন্তান, মানুষই হবে। তাহলে পিতামাতার বৈশিষ্ট্য এই যে সন্তানের মধ্যে সঞ্চারিত হচ্ছে, তো একেই আমরা বলবো ইনহেরিটেন্স, রাইট। তাহলে পিতামাতার বৈশিষ্ট্য সন্তানের মধ্যে যাচ্ছে, সো দিস ইজ কল্ড ইনহেরিটেন্স। এটাকেই আমরা কি বলবো, ইনহেরিটেন্স। আবার দেখো এই যে পিতামাতার সঙ্গে সন্তানদের কিন্তু কিছুটা পার্থক্য আছে, মানে ডিগ্রি অফ ডিফারেন্স আছে। তাহলে এই যে ডিফারেন্সেস, ডিগ্রি অফ ডিফারেন্স, এই যে ডিফারেন্স যেটা আছে, তো একেই আমরা বলবো ভেরিয়েশন, রাইট। তাহলে ইনহেরিটেন্স কাকে বলে আমরা দেখলাম, এবং ভেরিয়েশন কাকে বলে দেখলাম। সুতরাং এই যে চ্যাপ্টার আছে ইনহেরিটেন্স আর ভেরিয়েশন,
সুতরাং ইনহেরিটেন্স মানে সিম্পলি পিতামাতার বৈশিষ্ট্য সন্তানের মধ্যে যাচ্ছে, মানে এই যে সিমিলারিটি, পেরেন্টসের সঙ্গে অফস্প্রিংয়ের যে সিমিলারিটি, তো তাকেই আমরা বলবো ইনহেরিটেন্স। আর ভ্যারিয়েশন কাকে বলে? পৃথিবীতে দুটো জীব কখনো একরকম হয় না। এমনকি যে কোনো ভাই বোনের মধ্যেও প্রধানত কিছু ডিফারেন্স থাকে, আবার দেখো সন্তানের সঙ্গে পিতামাতারও কিছু ডিফারেন্স থাকে, তো একেই আমরা বলবো ভ্যারিয়েশন। তো ভ্যারিয়েশনের মেন প্রধান কারণ কি? ভ্যারিয়েশনের প্রধান কারণ হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশান। ভ্যারিয়েশনের প্রধান কারণ কি? ভ্যারিয়েশনের প্রধান কারণ হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশান। এবং মানুষ কিন্তু একদম অনেক আগে থেকেই জানে যে সেক্সুয়াল রিপ্রোডাকশানের ফলে প্রধানত বিভিন্ন জীবের মধ্যে জেনারেলি ভ্যারিয়েশান তৈরি হয়। এই জায়গাতে দেখো কি বলছে এনসিইআরটিতে, বলছে হিউম্যানস নিউ ফ্রম অ্যাজ আর্লি অ্যাজ 8000 থেকে 1000 BC দ্যাট ওয়ান অফ দ্য কজেস অফ ভ্যারিয়েশান ওয়াজ হিডেন ইন সেক্সুয়াল রিপ্রোডাকশান। তাহলে ভ্যারিয়েশনের মেন কারণটা হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশান। সেক্সুয়াল রিপ্রোডাকশানের ফলেই কিন্তু ভ্যারিয়েশান হয়। আমরা জানি যে আসেক্সুয়াল রিপ্রোডাকশান বা অযৌন জননে যে অর্গানিজম তৈরি হয়, তারা কিন্তু পিতামাতার সঙ্গে 100% তাদের সিমিলারিটি দেখা যায়। এবং যে অফস্প্রিং যেগুলো তৈরি হয় তাদেরকে আমরা ক্লোন বলবো, কারণ সেই অফস্প্রিংয়ের মধ্যে 100% সিমিলারিটি দেখা যায়। কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশানের ফলে যে সন্তান যেগুলো তৈরি হয়, তো সেই সন্তান পিতামাতার সঙ্গে 100% মিল নাও হতে পারে, এবং মানুষ কিন্তু সেটা সম্পর্কে আগেই সচেতন, বা মানুষ কিন্তু এই সম্বন্ধে আগেই জানতো। সুতরাং এই জায়গাতে দেখো আরও একটা খুব সুন্দর একটা ইম্পর্টেন্ট এক্ষেত্রে এক্সাম্পল দিয়েছে। দেখো তো এক্ষেত্রে বলছে যে সাহিওয়াল কাউজ ইন পাঞ্জাবে যে সাহিওয়াল গরু আছে, recognize that though our ancestor knew about the inheritance of the characters and variation, they had very little idea about scientific basis of phenomenon. তাহলে দেখো এই যে সাহিওয়াল গরু যেটা পাঞ্জাব, সেটা ওয়াইল্ড কাউ থেকে এসেছে। তো এই যে ওয়াইল্ড কাউ মানে বন্য যে সমস্ত গরু, তো সেই গরুর প্রধানত পালনের মধ্য দিয়ে, ডোমেস্টিকেশন এর মধ্য দিয়ে প্রধানত সাহিওয়াল গরুকে আমরা লাভ করেছি। তাহলে মানুষ কিন্তু অনেক আগে থেকেই এটা জানতো যে সেক্সুয়াল রিপ্রোডাকশানের জন্যই ভ্যারিয়েশন হয়। সো সেক্সুয়াল রিপ্রোডাকশান এর জন্যই কিন্তু ভ্যারিয়েশন হয়, এবং সেই জন্যই মানুষ সবসময় সুপিরিয়র কোয়ালিটির এনিম্যালকে চয়েস করতো। কারণ আমরা জানি যে সুপিরিয়র কোয়ালিটির এনিম্যাল, ঠিক আছে, সুপিরিয়র কোয়ালিটির এনিম্যালকে তারা ডোমেস্টিকেশন করতো, তারা পালন করতো, ঠিক আছে, তারা ডোমেস্টিকেশন করতো। এবং এই সুপিরিয়র কোয়ালিটির এনিম্যালের ডোমেস্টিকেশনের মধ্য দিয়েই কিন্তু আমরা সাহিওয়াল গরুকে পেয়েছি, পাঞ্জাবের সাহিওয়াল গরুকে। সুতরাং আমরা দেখলাম যে ভ্যারিয়েশন কাকে বলে, ইনহেরিটেন্স কাকে বলে, এবং এই ভ্যারিয়েশন এর কারণটা কি, তো এটা কিন্তু আগে মানুষ জানতো না। সো দে হ্যাড ভেরি লিটল আইডিয়া অ্যাবাউট সায়েন্টিফিক বেসিস অফ দিস ফেনোমেনা। তো কেন এই ঘটনাটা ঘটছে? সুপিরিয়র কোয়ালিটির অ্যানিম্যাল থেকে কেন সুপিরিয়র কোয়ালিটির অফস্প্রিং তৈরি হচ্ছে, সেই সম্পর্কে মানুষ জানতো না, এবং সেটাই সায়েন্টিফিক যে আইডিয়া যেটা দিয়েছিলেন, তো তিনি হলেন গ্রেগর জোহান মেন্ডেল। প্রধানত 1866 সালে, ইন 1866, মেন্ডেলের একটু ওয়ার্ক দেখে নাও। আমরা মেনলি ডিসকভারিটাই দেখব, কারণ জেনেটিক্সের বা বায়োলজির একটা ব্রেক থ্রু কিন্তু মেন্ডেলের পরীক্ষা। সুতরাং দেখো 1866 সালে মেন্ডেল একটা পেপার পাবলিশ করেন, এবং সেই পেপারটার নাম হচ্ছে এক্সপেরিমেন্ট উইথ প্ল্যান্ট ব্রিডিং। যে পেপার পাবলিশ করেছিলেন সেই পেপারকে কি আমরা বলবো? এক্সপেরিমেন্ট উইথ প্ল্যান্ট ব্রিডিং। তো তিনি প্রধানত যে প্ল্যান্টের ওপর পরীক্ষা করেছিলেন, তো সেটা হচ্ছে পি প্ল্যান্ট, মানে মটর গাছ, যার সায়েন্টিফিক নেম হচ্ছে পিজাম স্যাটিভাম, ঠিক আছে। তাহলে সায়েন্টিফিক নেম কি? পিজাম স্যাটিভাম। ব্রুনের ন্যাচারাল হিস্ট্রি সোসাইটিতে তিনি এই পেপার পাবলিশ করেছিলেন, কিন্তু এই পেপার অন্তত 34 বছর সেটা ইগনোর ছিল। 34 ইয়ার্স এই পেপার কিন্তু ইগনোর ছিল, অর্থাৎ এটা কিন্তু এই সম্পর্কে মানুষ কিন্তু জানতো না, ঠিক আছে। পরবর্তীকালে 3জন সায়েন্টিস্ট, হুগো দ্য ভ্রিস, টমাস সেরমার্ক এবং কার্ল কোরেন্স, এরা পরবর্তীকালে মেন্ডেলের আবিষ্কারকে পুনরায় আবিষ্কৃত করেন। তো কেন সেটা ইগনোর ছিল সেগুলো সম্পর্কে আমরা পরে দেখব। শুধু এটুকু জেনে রাখো যে মেন্ডেলের এই আবিষ্কার ইগনোর ছিল এই কারণের জন্য যে তখন এত বেশি কমিউনিকেশান ছিল না। এখন যেরকমভাবে আমরা মোবাইল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ ইত্যাদি থ্রু দিয়ে সহজেই আমরা মানুষের সঙ্গে কমিউনিকেট করতে পারি, কিন্তু তখন এতটা কমিউনিকেশানের এত ক্ষমতা ছিল না। এর সাথে সাথে
মেন্ডেল তার এক্সপেরিমেন্টে ম্যাথামেটিক্স এবং স্ট্যাটিস্টিক্সকে কিন্তু অ্যাড করেছিলেন, ম্যাথ এবং স্ট্যাটিস্টিক্স, ঠিক আছে। কিন্তু সেই সময়কার যারা বায়োলজিস্ট ছিলেন, তো তারা এই ম্যাথামেটিক্স যে বায়োলজির সঙ্গে অ্যাড হতে পারে, তো সেটা তারা ভাবতেই পারতেন, এবং সেই কারণের জন্যই এটা সেই সময়কার সায়েন্টিস্ট যারা ছিলেন তারা সেটাকে অ্যাকসেপ্ট করেননি। এর সাথে সাথে মেন্ডেল কিন্তু যে ফ্যাক্টরের কথা বলেছিলেন, কোনো একটা পার্টিকুলার ক্যারেক্টার দুটো ফ্যাক্টর দিয়ে কন্ট্রোল হয়, তার কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্সই তিনি প্রমাণ করতে পারেনি। এরকম বিভিন্ন রিজনের জন্য মেন্ডেলের আবিষ্কার ইগনোর ছিল, কিন্তু 1900 সালে আবার সেটা রিডিসকভার হয়, এটাকে বলা হয় রিডিসকভারি অফ মেন্ডেল, এবং তখন বোঝা যায় যে তিনি কতটা গুরুত্বপূর্ণ কাজ করে গেছেন। এবং মেন্ডেল প্রধানত যে এক্সপেরিমেন্ট যেটা করেছিলেন অন্তত 7 বছর ধরে, দেখো 1856 থেকে 1863 সাল, এই 7 ইয়ার্স ধরে তিনি এক্সপেরিমেন্ট করেছিলেন। মেন্ডেল যে এক্সপেরিমেন্ট করেছিলেন, মটর গাছের 7টি ক্যারেক্টার নিয়ে এক্সপেরিমেন্ট করেছিলেন, এবং প্রত্যেকটা ক্যারেক্টার ধরে ধরে তিনি এক্সপেরিমেন্ট করেছিলেন, এবং প্রত্যেক ক্ষেত্রে অন্তত 3টে জেনারেশান ধরে তিনি এক্সপেরিমেন্ট করেছিলেন, ঠিক আছে। তার এতটাই ধৈর্য ছিল, 3টে জেনারেশান ধরে তিনি এক্সপেরিমেন্ট করেছিলেন, এবং সেখান থেকে তিনি যে ইনফরমেশানগুলো পেয়েছিলেন, তো সেই ইনফরমেশানগুলো থেকেই প্রধানত তিনি কিছু সিদ্ধান্তে উপনীত হন। অর্থাৎ এই যে তখন মানুষ জানতো না যে সেক্সুয়াল রিপ্রোডাকশানের ফলেই কীভাবে ইনহেরিটেন্স হচ্ছে বা ভ্যারিয়েশান হচ্ছে, তো তার একটা সায়েন্টিফিক রিজন কিন্তু মেন্ডেল প্রথম ব্যাখ্যা করেছিলেন তার বিভিন্ন এক্সপেরিমেন্টের মধ্য দিয়ে, ঠিক আছে। তো মেন্ডেলের যখন আমরা এক্সপেরিমেন্ট পড়বো, এক্ষেত্রে দুটো টার্ম আছে। দেখো, প্রথমেই যে টার্ম আমাদেরকে বুঝতে হবে সেটা হচ্ছে ক্যারেক্টার এবং ট্রেট। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। জেনেটিক্স বুঝতে গেলে আগে কিন্তু এই টার্মগুলো সম্পর্কে তোমাদেরকে আইডিয়া রাখতে হবে। মেন্ডেলের এক্সপেরিমেন্টে প্রধানত এই অংশগুলোই আছে। তো প্রথমেই আমরা যেটা দেখব, তো সেটা হচ্ছে ক্যারেক্টার। তো ক্যারেক্টার কাকে বলে? এই যে দেখো, ধরে যাক তুমি কোনো একটা মানুষের বর্ণনা দিচ্ছ, তো তুমি প্রথমে প্রশ্ন করবে তার হাইট কেমন, তাহলে হাইট হচ্ছে একটা ক্যারেক্টার। আবার বলবে যে তার গায়ের রং কেমন, তাহলে গায়ের রং হচ্ছে একটা ক্যারেক্টার। সুতরাং ক্যারেক্টার প্রধানত সেটাই যেটা প্রধানত ফেনোটাইপকে আমরা বলতে পারি, ঠিক আছে। কোনো জীবের যে বাহ্যিক বৈশিষ্ট্য বা ফেনোটাইপ, তো সেটাই হচ্ছে ক্যারেক্টার। এবং এই ক্যারেক্টারের আবার বিভিন্ন কন্ট্রাস্টিং ফর্ম থাকে। যেমন ক্যারেক্টার মানে হাইট হচ্ছে একটা ক্যারেক্টার, সাপোজ হাইট মানে উচ্চতা হচ্ছে একটা ক্যারেক্টার, এবং এই ক্যারেক্টার আবার বিভিন্ন ফর্মে থাকতে পারে। যেমন এই হাইট হতে পারে টল, আবার হাইট হতে পারে ডোয়ার্ফ। সুতরাং মোট কতগুলো ক্যারেক্টার এক্ষেত্রে? তাহলে দেখো, তাহলে হাইট এটা হচ্ছে একটা ক্যারেক্টার, আবার টল এবং ডোয়ার্ফ, তো এই দুটোকে আমরা বলছি কি? এই দুটোকে আমরা বলছি ট্রেট। তাহলে মেন্ডেল যে মটর গাছের ওপর এক্সপেরিমেন্ট করেছিলেন, তো তিনি প্রধানত 7টি ক্যারেক্টার নিয়েছিলেন। তাহলে 7টা ক্যারেক্টারে, প্রত্যেকটা ক্যারেক্টারে যদি দুটো করে ট্রেট থাকে, তাহলে তিনি কতগুলো ট্রেট নিয়ে এক্সপেরিমেন্ট করেছিলেন? সুতরাং মেন্ডেল 7 ক্যারেক্টার মানে 7টা ক্যারেক্টার নিয়েছিলেন, অ্যান্ড ট্রেট তাহলে কতগুলো নিয়েছিলেন? 14 ট্রেট। তো এখানে দেখো, মটর গাছের যে প্রধানত 7টি ক্যারেক্টার তিনি নিয়েছিলেন, ক্যারেক্টার, সুতরাং দেখো এখানে ক্যারেক্টার, সিড শেপ মানে মটর বীজের আকৃতি, দেখো রাউন্ড আর রিঙ্কেল, তাহলে রাউন্ড হচ্ছে ট্রেট, আবার রিঙ্কেল মানে কুঞ্চিত হচ্ছে একটা ট্রেট। সুতরাং এটা ডমিনেন্ট ট্রেট আর এটা হচ্ছে রিসেসিভ ট্রেট। তো ডমিনেন্ট আর রিসেসিভ ট্রেট, দেখো এই যে ট্রেট আছে, এই ট্রেট প্রধানত দুটো ফ্যাক্টর, তিনি কি বলছেন? ট্রেট প্রধানত দুটো ফ্যাক্টর দিয়ে কন্ট্রোলড হয়। কতগুলো ফ্যাক্টর দিয়ে কন্ট্রোলড হবে? দুটো ফ্যাক্টর দিয়ে কন্ট্রোলড হবে। তাহলে কোনো একটা জীবের কোনো একটা বৈশিষ্ট্য সবসময় দুটো ফ্যাক্টর দিয়ে নিয়ন্ত্রিত হয়। যেমন এই যে টল কথা বলছি, তাহলে টলের জন্য দুটো ফ্যাক্টর আছে, একটা ক্যাপিটাল টি, তাহলে এখানে দুটো ফ্যাক্টর, এবং ক্যাপিটাল টি স্মল টি। অথবা ডুয়ার্ফের জন্য আমরা বলবো যে স্মল টি এই দুটো আছে। তাহলে টল যে বৈশিষ্ট্য আছে, লম্বা, এক্ষেত্রে দেখতে পাচ্ছ দুটো ফ্যাক্টর আছে। তাহলে এই দুটো ফ্যাক্টর, ক্যাপিটাল টি ইজ ডমিনেন্ট ওভার স্মল টি। যখন ক্যাপিটাল টি থাকবে তখন আর স্মল টি কিন্তু আর প্রকাশ পাবে না। তো এটাকেই আমরা বলবো ডমিনেন্ট বা প্রকট, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে ডমিনেন্ট ট্রেট কি? রাউন্ড, আবার এখানে রিঙ্কেল। আবার দেখো সিড কালার যেটা আছে, মটর বীজের কালার কি হতে পারে? ইয়েলো এবং গ্রিন। প্রচুর পরীক্ষাতে প্রশ্ন দেয় যে কোনটা ডমিনেন্ট ট্রেট এবং কোনটা রিসেসিভ ট্রেট। আবার দেখো ফ্লাওয়ার কালার কি হতে পারে? ভায়োলেট, তো ভায়োলেট কিন্তু ডমিনেন্ট, আর হোয়াইট হচ্ছে রিসেসিভ। তার সঙ্গে সঙ্গে দেখো পড শেপ, পড মানে কি? মটর যে বীজ, ঠিক আছে, তো সেটা ফুল হতে পারে অথবা কনস্ট্রিক্টেড হতে
পারে, তাহলে ফুল হচ্ছে ডমিনেন্ট ট্রেট আর কনস্ট্রিক্টেড হচ্ছে রিসেসিভ ট্রেট। আবার দেখো পড কালার, এক্ষেত্রে গ্রিন কিন্তু ডমিনেন্ট, ঠিক আছে, আবার ইয়েলো হচ্ছে এক্ষেত্রে রিসেসিভ। আবার দেখো ফ্লাওয়ার পজিশন অ্যাক্সিয়াল মানে কি পাতার কক্ষে, আর টার্মিনাল মানে একদম ওপরে, ঠিক আছে। ধরে যাক এরকম একটা প্ল্যান্ট আছে, যখন ফ্লাওয়ার তৈরি হবে তখন সেটাকে আমরা বলছি অ্যাক্সিয়াল, আর একদম টপে মানে ব্রাঞ্চের একদম ওপরে যখন ফ্লাওয়ার তৈরি হবে তো তখন তাকে আমরা বলবো টার্মিনাল। এবং স্টেম হাইট এটা ক্যারেক্টার, তাহলে দেখো টল এবং ডোয়ার্ফ, ঠিক আছে, রাইট। সো 7 পেয়ার্স অফ কন্ট্রাস্টিং ট্রেটস ইন দ্য পি প্ল্যান্ট স্টাডিড বাই মেন্ডেল। ওকে, এবারে কিছু টার্ম আমরা দেখে নেব। দেখো ইন্ট্রোডাকশন টু জেনেটিক্সে যেটা আছে সেটা হচ্ছে জিন। তো জিন প্রধানত আমরা কাকে বলবো? দেখো আমরা প্রত্যেকেই জানি যে ক্রোমোজোমের ভেতরে প্রধানত ডিএনএ থাকে। ধরে যাক এখানে আমি একটা ক্রোমোজোম আঁকছি, তো এই ক্রোমোজোমের মধ্যে প্রধানত কী থাকে? ক্রোমাটিড আছে, এবং এই ক্রোমাটিডের ভিতরে প্রধানত ডিএনএ থাকে, রাইট। সুতরাং এখানে ক্রোমোজোম আছে আর এখানে ডিএনএ আছে, ডিএনএ এইভাবে যাচ্ছে। তাহলে জিন এক্ষেত্রে আমরা কাকে বলবো? দেখো জেনেটিক্সে প্রধানত এটাই স্টাডি করা হয় যে জেনেটিক্স মানেই হচ্ছে ট্রান্সমিশন অফ জিন ফ্রম জেনারেশন টু জেনারেশন। আগে মেন্ডেলের কিন্তু জিন সম্পর্কে কোনো রকম আইডিয়া ছিল না। তিনি বলেছিলেন যে কোনো জীবের কোনো একটা পার্টিকুলার ক্যারেক্টার সবসময় কোনো একটা নির্দিষ্ট ফ্যাক্টর দিয়ে কন্ট্রোল হয়। তো সেটা মেন্ডেল জানতেন না যে সেটাকেই প্রধানত জিন বলা হয়। অ্যাকচুয়ালি জিন আমরা কাকে বলবো? ক্রোমোজোমের ভেতরে যে ডিএনএ থাকে, এই ডিএনএর একটা সেগমেন্ট, এবং এই ডিএনএর এই সেগমেন্টকেই আমরা বলবো জিন। এই সেগমেন্ট থেকে প্রধানত প্রোটিন তৈরি হয়। দেন হোয়াট ইজ জিন? জিন হচ্ছে ডিএনএর একটা সেগমেন্ট যেখান থেকে প্রোটিন তৈরি হয়। দেখো ডিস্টিংক্ট সিকোয়েন্স অফ দ্য নিউক্লিওটাইড অফ দ্য ডিএনএ, আমরা জানি যে ডিএনএ প্রধানত অনেক নিউক্লিওটাইড দিয়ে তৈরি হয়। সুতরাং দ্যাট কোডস ফর এ স্পেসিফিক প্রোটিন, যেখান থেকে একটা নির্দিষ্ট প্রোটিন তৈরি হয়, এবং এটা হচ্ছে ফিজিক্যাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ হেরিডিটি বা বংশগতির ফিজিক্যাল এবং ফাংশনাল ইউনিটি হচ্ছে জিন। জিন হচ্ছে ডিএনএর একটা সেগমেন্ট যেখান থেকে প্রোটিন তৈরি হয়। তাহলে হেরিডিটি বা বংশগতি কাকে বলবো? ট্রান্সমিশন অফ দ্য জিনস ফ্রম জেনারেশন টু জেনারেশন। অর্থাৎ এই যে মানুষের জিন প্রধানত তার সন্তানের মধ্যে যাচ্ছে, একেই আমরা বলবো হেরিডিটি। আর ইনহেরিটেন্স তাহলে কাকে বলবো? দ্য প্যাটার্ন ইন হুইচ দ্য জিনস আর ট্রান্সফার ফ্রম ওয়ান জেনারেশন টু অ্যানাদার। যে পদ্ধতিতে প্রধানত এই জিনের এই ট্রান্সমিশন হয় তো তাকেই আমরা বলবো ইনহেরিটেন্স। এই ইনহেরিটেন্স মানুষ কিন্তু আগে থেকে জানতো, কিন্তু সেটা কিভাবে হচ্ছে সেটা জানতো না। এবং সেই জিনের যে এই যে ট্রান্সমিশন, এটা কিভাবে হয় তার সায়েন্টিফিক্যালি প্রুফ করেছিলেন তো তিনি হলেন গ্রেগর জোহান মেন্ডেল। এবং সেই জন্যই মেন্ডেল ল অফ ইনহেরিটেন্স দিয়েছিলেন, অর্থাৎ এই বংশগতির যে বিভিন্ন সূত্র সেটাই দিয়েছিলেন। তাহলে আমরা দেখলাম যে জিন কাকে বলে, ইনহেরিটেন্স কাকে বলে, এবং তার সাথে সাথে হেরিডিটি কাকে বলে, ঠিক আছে। এই টার্মগুলো একটু দেখতে হবে। কোয়েশ্চেন্স দেখে নাও। সো এখানে প্রশ্ন দিয়েছে যে হোয়াট ইজ এ জিন? অপশান এ বলছে প্রোটিন, এ লিপিড, ইউনিট অফ নিউক্লিয়ার মেমব্রেন অ্যান্ড ইউনিট অফ হেরিডিটি। তাহলে অবভিয়াসলি এক্ষেত্রে যেটা কারেক্ট অপশান হবে তো সেটা হচ্ছে ইউনিট অফ হেরিডিটি, মানে বংশগতির একক, বা জেনেটিক্সে কিন্তু কখনোই দেখা যায় না। তো এই অংশগুলোই আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি ধীরে ধীরে জেনেটিক্সের এইভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব, এবং আবারও বলছে খুব কেয়ারফুলি কিন্তু জেনেটিক্স বা বংশগতি তোমাদেরকে পড়তে হবে। আজকে তাহলে এই পর্যন্তই, এবং পরের দিন আলোচনা করব মেন্ডেলের এক সংকর জনন। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।